গয়না আর আমাদের ভারতীয়দের মধ্যে একটা খুবই ক্লোজ সম্পর্ক আছে। আমরা যে কোনো উৎসব সবসময় ভালোবাসি সেটাকে গয়নার মাধ্যমে উপভোগ করতে। চিরাচরিতভাবে আমরা সোনার গয়নাকে প্রেফার করে থাকি, আর এই গয়নাই আমাদের একটা ইনভেস্টমেন্টেরও একটা অপরচুনিটি এনে দেয়। আজ আমি একটু মন্তব্য রাখতে চাই যে এই যে গয়না জুয়েলারি সেক্টর, সেই শুধু গয়না কেনাই নয়, সেই জুয়েলারি সেক্টর আমাদের কীভাবে আমাদের পরিবারকে লাভ এনে দিতে পারে, আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টকে লাভ এনে দিতে পারে, সেই নিয়ে আমি একটা ছোট মন্তব্য রাখবো। আমার মন্তব্য রাখার আগে আমি একটা ক্লিয়ার ডিসক্লেমার দিতে চাই আর ডিক্লারেশন দিতে চাই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার না। এই ভিডিওটা কোনো রকম অ্যাডভাইজারি প্রমোশন এর জন্য নয়। এটা শুধুমাত্র আমার একটা পার্সোনাল ভিউকে সামনে রাখা, আর এটাতে কোনো রকম কাউকে কোনো রকম অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। কেউ যদি এর থেকে কোনো রকম প্রফিট বা লস পেয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার। আর আমি সবসময় বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে কোনো বিশেষজ্ঞ থেকে, রেজিস্টার্ড বিশেষজ্ঞর কাছে থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কোনো রকম ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা, এখন ভিডিওটা শুরু করা যাক। এই যে জুয়েলারি সেক্টর, আমরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সোনার গয়না, হীরার গয়না, রূপোর গয়না কিনে থাকি। এই গয়নাটা আমরা অনেকেই ইনভেস্টমেন্ট পারপাসে কিনে থাকি, আর এটাকে কিনে আমরা বিভিন্ন বাড়ির আলমারিতে কিংবা ব্যাংকের সেফ লকারের মধ্যে রেখে দিই। আর কখনো এটা ভাবি না এই যে গয়নাটার দাম যে ওঠানামা করে, সেটা কি আমাদের যে আমাদের যে নেটওয়ার্থ বা আমাদের যে সম্পত্তি তাকে কোনোভাবে প্রভাবিত করে? কারণ এটা আমাদের কখনো ভাবার দরকার পড়েনি, কারণ আমরা সবসময় জানি গয়না যে সোনা দিয়ে তৈরি হয় সেটা দীর্ঘ সময়ের মেয়াদে সবসময় সেটা আমাকে প্রফিটেই রাখবে। এখানে আমি যদি এটা একটা অল্টারনেটভাবে ভাবি, এই যে যারা আমরা গয়না কিনছি সেটা আমরা যদি এটাকে একটা প্রফিট করার মাধ্যম ভাবি বা একটা ইনভেস্টমেন্টের মাধ্যম ভাবি, তাহলে যারা গয়না বিক্রেতা তারাও তো এটাতে ডাইরেক্টলি এতে লাভবান হবে না। কারণ আমরা যখন গয়না কিনবো, এই যারা জুয়েলারি বিক্রেতা, জুয়েলারি দোকান, তারাও ম্যানুফ্যাকচার, তারাও তো এতে অবশ্যই বিক্রি করে তাতে লাভবান হচ্ছে। তাহলে আমরা যদি মনে করি যে তার একটা আমাদের ইনভেস্টমেন্টের পোর্শন অংশ যদি আমরা তাদের বিজনেসে ইনভেস্ট করি, তাহলেই তো আমরা তাতেও লাভবান হব। এইখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই। আজ থেকে যখন মোটামুটি 6 মাস আগে কেউ যদি সোনার কোনো গয়না কিনে থাকে, এখন কিন্তু সোনার দাম পড়ে যাওয়ায় তার সেই গয়নার মূল্য কিন্তু কমে গিয়েছে। কিন্তু ওটাকে পরোক্ষভাবে দেখতে গেলে, যদি আমি অল্টারনেটিভভাবে দেখি, যে সব জুয়েলারি দোকানগুলো থেকে আমরা এই ধরনের গয়না কিনেছিলাম, তাদের কি প্রফিট কমে যাচ্ছে? দেখা যাক। আজ যখন একটা ছোট্ট ফিগার্সের উপর ভাবা যাক, আজ থেকে যখন 6 বছর আগে যখন কোভিড হয়েছিল, তার ঠিক আগে সোনার দাম ছিল 40,000-এর কাছাকাছি, কম বেশি। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে অলমোস্ট 1.5 লাখের কাছাকাছি। সেই কম বেশি হিসাবটা ছেড়েই দিলাম। কিন্তু তাতে কি এই যে সোনার যে দাম অলমোস্ট 3 গুণ মতো হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে, তাতে করে কি সোনার চাহিদা কমেছে? আর সেই চাহিদাতে যে বাড়ুক বা কমুক, তাতে কি যেসব সোনার জুয়েলারি শপগুলো আছে তাতে কি তাদের ইনকাম বা প্রফিটে লাভ হয়েছে? এবার একটু যদি এটা নিয়ে ভাবি, আমি এখানে কিছু কোম্পানির নাম উল্লেখ করতে চাই। যেমন ধরা যাক আমাদের তানিষ্ক, দেন কল্যাণ জুয়েলার্স, এরকম যে, তারপর পিসি চন্দ্র জুয়েলার্স, এরকম বহু কোম্পানি আছে। এগেইন এটা কোনো সাজেশন না, যদি আমরা এটা শুধু এদের নাম নিচ্ছি শুধুমাত্র আমরা এটা ব্যাপারটা বোঝার জন্য। যদি আমরা দেখি যে এই 6 বছরের তাদের বিজনেসের পারফরমেন্স যদি দেখি, আমরা কিন্তু দেখব তাদের যে বিজনেসের রেভিনিউ বা তাদের যে প্রফিট, সেটা কিন্তু ট্রেমেন্ডাস হারে বেড়েছে। আর সেটা কেন হয়?
কারণ হচ্ছে যখন সোনার দাম বাড়ছে তখন কিন্তু তারা সেই যে বেড়ে যাওয়ার দামটা সেটা কিন্তু কাস্টমারের কাছে পাস অন করে। আর আমরা যারা কাস্টমার তখন আমরা কিন্তু সেই বেড়ে যাওয়া দামেই সোনা কিনি, এই ভয়ে যে সোনার দাম যদি আরও বাড়ে তাহলে কিন্তু আমাদের এটা হাতছাড়া হয়ে যাবে। ওই জন্য আমরা যখন সোনা বাড়ে তখনও কিনতে থাকি যে আমরা এখনই সোনাটাকে কিনে রাখি, আর আমাদের সোনার যে ইনভেস্টমেন্ট সেটাকে লক ইন করি যাতে এটা পরে গিয়ে আরও বেড়ে গেলে আমাদের লাভ হয়। আর তারই অপোজিট সাইডে যদি কখনো সোনার দাম নেমে আসে, যেটা কিনা এখন এই মুহূর্তে হচ্ছে, তখন আমরা কিন্তু মনে করি এই যে সোনার দামটা একটু কমেছে এখনই কিনে রাখি, আর এরপর আবার বেড়ে গেলে আবার তাহলে ক্ষতি হয়ে যাবে। এই যে ধরনের মানসিকতা, যার জন্য যখন সোনার দাম বেড়ে যায় তখন কিন্তু এই সোনার দাম বাড়ার জন্য যে এই ধরনের কোম্পানিজগুলো, যারা জুয়েলারি কোম্পানিজগুলো, তাদের লাভ হয়। আর যখন সোনার দাম একটু কমে তখন কি হয় যে আমরা যারা কনজিউমার তারা আমাদের সেই অ্যামাউন্ট যেটা আমরা কিছু কিছু ফ্যামিলি যারা আমরা ইনভেস্টমেন্টটাকে একটুখানি হোল্ডে রেখেছিলাম যে সোনার দাম বেড়েছে বলে, তখন কিন্তু সেটা আমরা সোনা কেনার জন্য ডিপ্লয় করি। এই কারণে কিন্তু এইখানে একটা ভলিউমের গ্রোথ হয় এই জুয়েলারি কোম্পানিগুলোতে সেলে। একটা যদি আমি একটু ছোট্ট সংখ্যার উদাহরণ দিই, যদি আমি যদি একটা অ্যাজ এ ফ্যামিলি ধরে রাখো, ফ্যামিলি এ আর একটা ফ্যামিলি বি আছে, দুজনের বাজেট 1 লাখের। যখন সোনার দাম বাড়ছে, যখন সোনার দাম 50,000 থেকে 1 লাখ হয়েছে, তখন ফ্যামিলি এ সে তার যদি বাড়িতে বিয়ে বা সেরকম অনুষ্ঠান হয়, তাকে সোনা কিনতেই হবে, তাকে 1 লাখেরই সোনা কিনতে হবে। কিন্তু তার জন্য কি হবে, সে আগে যদি 50,000 থাকলে যে সে যদি 1 ইউনিট সোনা কিনতে পারতো, বা 10 গ্রাম যদি সোনা কিনতে পারতো, ধরে নিলাম তখন ছিল সোনার দাম 50,000 টাকা প্রতি 10 গ্রামে, সেটা যখন 1 লাখ হলো, সে কিন্তু তখন 5 গ্রামই কিনতে পারবে, কারণ তার বাজেট সেম। এই যে এই প্রয়োজনটা কিন্তু আমরা স্যাক্রিফাইস অ্যাজ এ ইন্ডিয়ান আমরা করি না। আমরা অল্টারনেট সোনার জুয়েলারিতে অল্টারনেটের দিকে যেতে চাই, যাতে করে কিনা আমরা আমাদের যে জুয়েলারির ডিমান্ড সেটা কিন্তু আমরা অবশ্যই ফুলফিল করি। এর অল্টারনেটিভ যখন আমরা আর অল্টারনেটিভ কথা বলার আগে এটা বলে নিই, যখন এই আমরা 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট করা হলো 50,000, এবং সেটা 50,000 সোনার হোক আর দাম আর 1 লাখের, এই দুই ক্ষেত্রে কিন্তু জুয়েলারির কিন্তু ইনকাম একই হলো, ঠিক আছে। আর এরই অল্টারনেটিভ যদি আমি ভাবি, যখন সোনার দাম কখনো যদি কমে আসে 1.5 লাখ থেকে কখনো যদি 1 লাখ হয়, থিওরিটিক্যালি বলছি, তাহলে আমি আগে যা সোনা কিনতাম, আমার যদি বাজেট 1 লাখ হয়, তাহলে আমি সেই 1 লাখেরই সোনা কিনবো। এখানে কী হবে, যে গোল্ড স্মিথ বা যে জুয়েলারি দোকান, তারা কিন্তু বেশি পরিমাণ সোনা বিক্রি করবে, আর তাতে কিন্তু সেম তাদের প্রফিট কিন্তু বাড়ছে। এই যে যে থিওরিটিক্যাল কথাগুলো বললাম, তার এর কি প্র্যাকটিক্যালি কোনো প্রুফ আছে? অবশ্যই। সেটা হচ্ছে যে এই লাস্ট 6 ইয়ারে যখন সোনার দাম এত ভোলাটাইল হয়েছে, সেই সময়ও কিন্তু যাব ম্যাক্সিমাম যে সোনার জুয়েলারি যে কোম্পানিজগুলো, যেগুলো ওয়েল নোন কোম্পানি, যেমন তানিষ্ক, যেমন কল্যাণ জুয়েলার্স, তারপরে আরও যেসব নতুন কোম্পানিজগুলো এসেছে, স্কাই গোল্ড, এদের কিন্তু যদি অন্যান্য অ্যাভারেজ দেখা যায়, এদের কিন্তু রেভিনিউ আর যে প্রফিট দুটোই কিন্তু একটা ট্রিমেন্ডাস হারে বৃদ্ধি পেয়েছে। আর এরা কিন্তু শুধু তাই না, এদের সাথে সাথে কিন্তু এদের স্টোর এক্সপ্যানশনও খুব বেশি, মানে প্রচুর হারে করেছে। আর যখন একটা কোম্পানি তার স্টোর এক্সপ্যানশন করছে, তার মানে কি, তার ডিমান্ড খুব বেশি দেখতে পাচ্ছে। আর এই স্টোর এক্সপ্যানশন হওয়া সত্ত্বেও কিন্তু তাদের গ্রোথ স্লো হয়নি, গ্রোথ কিন্তু বেড়েই যাচ্ছে। ইভেন প্রত্যেকটা যে স্টোর ওপেন হচ্ছে, যে সেম স্টোর সেলস গ্রোথ, মানে একই স্টোরে, এক্সিস্টিং যে স্টোরে, তাতে কিন্তু সেলস গ্রোথও বাড়ছে। এটা তাহলে কি নির্দেশিকা দেয়, যে ডিমান্ড কিন্তু বেড়েই যাচ্ছে। এইটা হলো একটা দিক। এবার অন্য দিক যদি দেখি, যদি আমরা ভাবি যে এখন যে নতুন জেনারেশন, তাদের প্রেফারেন্স নিয়ে যদি আমরা ভাবি, তাহলে সেই দিক দিয়ে ভাবতে গেলে আমাদের একটা বোঝা যাবে যে এখনকার যে নতুন জেনারেশন, তারা গোল্ড
ওকে পছন্দ করেন, কিন্তু ডেইলি ওয়্যারের জন্যও তারা অন্য জুয়েলারি দেখছে। আর তার জন্যই কিন্তু এই যে নতুন যে জুয়েলারি কোম্পানিজগুলো, তারাও কিন্তু সেটা ডাইনামিক্যালি সেই ডিমান্ডের সাথে কোপ আপ করে তারা কিন্তু নিজের প্রোডাক্টও চেঞ্জ করছে। এখন আগের মতো 22 ক্যারেটের জায়গায় এখন তারা 18 ক্যারেট, 14 ক্যারেট, 9 ক্যারেটেরও ক্যারেট গোল্ডেরও কিন্তু জুয়েলারি বার করছে। ডায়মন্ড স্টাডেড জুয়েলারি কিন্তু তারা এখন লঞ্চ করছে। এগুলো জেনারেলি কিছু ফ্যাশন জুয়েলারি ক্যাটাগরিতে পড়ছে, ডেইলি ওয়্যার্সের ক্যাটাগরিতে পড়ছে। এইগুলো নিউ এজ জেনারেশনের কাছে কি সুবিধা এনে দিচ্ছে যে এইগুলো লকারে বন্দি করে রাখার মতো জুয়েলারি না, এইগুলো ডেইলি পরা এনজয়, যে ডেইলি ওয়্যারের ডেইলি এনজয় করার মতো জুয়েলারি। সো সেই দিকেও এইসব জুয়েলারি কোম্পানিগুলো আসছে। আর অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এই যে নতুন নিউ এজ যেসব জুয়েলারিগুলো হচ্ছে, যাতে সোনার পার্সেন্টেজ কম, যেগুলোকে আমরা একটু লোয়ার ক্যারেটের, যেগুলো 18 ক্যারেট, 16 ক্যারেট, 14 ক্যারেট, 9 ক্যারেট, এই ধরনের যেসব লোয়ার ক্যারেট গোল্ডগুলো হচ্ছে, তাতে কিন্তু এই যে জুয়েলারি কোম্পানিগুলো তাদের প্রফিট মার্জিনও বেশি থাকছে। সো ওভার অ্যান্ড অল, যত এই জুয়েলারি সেক্টরটার বুম হচ্ছে, আমরা ট্রেডিশনাল জুয়েলারি কিনি কিংবা ফ্যাশন জুয়েলারি কিনি, যা এই এই ধরনের যে জুয়েলারি কোম্পানি যেগুলো ব্র্যান্ডেড জুয়েলারি, তাদের কিন্তু আস্তে আস্তে প্রফিট এতে ইনক্রিজই হচ্ছে। আর তাদের শুধু প্রফিট না, তাদের রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, কারণ অন অ্যান অ্যাভারেজ এই যে জুয়েলারিতে যে ডায়মন্ড মিক্সগুলো বাড়ছে, তারপরে প্রেশার স্টোনের মিক্স বাড়ছে, এতে কিন্তু অল ওভার জুয়েলারি সেক্টরে প্রফিট মার্জিনটা বাড়ছে। তারই সাথে সাথে আমাদের যেমন অনারেবল পিএম সাহেব যখন একটা আর্জি রেখেছিলেন যে নতুন সোনা না কেনার জন্য, এই জিনিসটাকেও কিন্তু কোপ আপ করে এই ধরনের যে জুয়েলারি সেক্টরগুলো নতুন স্কিম এনেছে, যে আপনারা নতুন সোনা না কিনে এক্সিস্টিং সোনাকেই কিন্তু আপনারা এটাকে রিফর্ম করতে পারেন, রিফারবিশ করে নতুন গয়না বানাতে পারেন। তাতে কি হচ্ছে, নতুন সোনা কেনার দরকার হচ্ছে না, কিন্তু এই যে রিফারবিশিংয়ের চার্জ, নিউ রিমেকিংয়ের চার্জ, সেইগুলো কিন্তু যথাযথভাবে কোম্পানিগুলো পাচ্ছে। তাতে কিন্তু তাদের সেম রেভিনিউ আর প্রফিটের গ্রোথ কিন্তু বেড়েই যাচ্ছে। তা আর রিসেন্টলি যেসব কোম্পানিজের যে কনফারেন্স কল এসেছে, তাদের যে রেজাল্ট এসেছে, তাতে কিন্তু এই যে বড় বড় জুয়েলারি কোম্পানি, তাদের কিন্তু একটা রেভিনিউর হেলদি পোর্শন এসেছে হচ্ছে এই ধরনের সোনার গয়নার রিমেকিংয়ের জন্য, যাতে করে কিনা এই 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 যে কোম্পানিগুলো একটা খুবই সুবিধা হয়েছে, এই যে সোনার দাম যে আপ ডাউন হচ্ছে তার সাথে কিন্তু এদের যে প্রফিট, সেটা কিন্তু একটুভাবে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে কিন্তু সোনা অলরেডি কাস্টমারই আনছে, তাহলে যে সোনার দাম বাড়ুক বা কমুক, তার সাথে কিন্তু ইনাদের যে যে সোনার যে স্টক রেখেছে সেই নিয়ে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কারণ যদি একটা জুয়েলারি কোম্পানি যদি তার নিজের দোকানে যদি সোনার স্টক রেখে দেয়, সেই সোনার দাম যদি কমে যায়, তাতে হ্যাঁ থিওরিটিক্যালি তার লস হতে পারে, যদিও তারা সেটা হেজিংয়ের মাধ্যমে বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে তারা অফসেট করে, কিন্তু টেকনিক্যালিটিস অ্যাসাইড, যদি আমি ধরেও রাখি কোনো হেজিং নেই, তাহলে সোনার দাম যদি কমে, তাহলে চান্স থাকে যে তার সেটা ইনভেন্টারি লসের দিকে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে তার অপোজিট সাইডে যদি কাস্টমার নিজেই সোনা নিয়ে আসে যে জুয়েলারি রিমেকিংয়ের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু যে ইনভেন্টারি লসের চান্স সেটাও কমে যাচ্ছে। এখানে কিন্তু পিওর প্রফিট আসছে, যেহেতু গোল্ডেন রিমেকিংয়ের উপরে। আর এই ধরনের গোল্ডেন রিমেকিং এখনকার সময়ে যে ডিমান্ড যাচ্ছে, সেইখানে কিন্তু ব্র্যান্ড নেম, ব্র্যান্ড লয়্যালটি খুবই বড় ম্যাটার করছে। এখন কিন্তু যারা নিউ এজ জেনারেশন, তারা কিন্তু ওই পাড়ার দোকানে গিয়ে জুয়েলারি রিমেক করানোর থেকে ট্রাস্টেড ব্র্যান্ডস, যেমন এগেইন আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি, দিস ইজ বাই নো মিনস এনি প্রমোশন অর এনি সাজেশন অর এনি অ্যাডভাইস, প্লিজ এটাকে শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্যই নেওয়া হোক। আমি সেটাই চাই যে কোম্পানিজ লাইক তানিশকে যে আমরা যেতে পারি, কল্যাণ, পিসি চন্দ্র, এই ধরনের যে ব্র্যান্ডেড নেমস, আমরা এখানেই যাই যে একটা ট্রাস্ট ফ্যাক্টরের জন্য। আর তারই জন্য হয় কি যে আমরা এই ধরনের যে কোম্পানিজগুলো আছে, তাদের রেভিনিউ যে হারে বাড়ছে, তার থেকেও অনেক বেশি হারে বাড়ছে তাদের প্রফিট।
আর যেটা কিনা তাদের বটম লাইনে একটা হিউজ হিউজ গ্রোথ এনে দিচ্ছে। সো অ্যাজ ইফ আমি যদি এখন দেখে থাকি এই ধরনের এই যে জুয়েলারি কোম্পানিজগুলো এখন তাদের অল টাইম হাই যে প্রাইস তার কাছে রয়েছে, ম্যাক্সিমাম যে জুয়েলারি কোম্পানিজগুলো, মে নট বি অল, কিন্তু তা সত্ত্বেও তাদের যে এখনও গ্রোথ পোটেনশিয়াল সেটা এখনও ট্রিমেন্ডাস আছে। তারা যে নতুন একটা মার্কেট চেঞ্জ হচ্ছে সেটা তাদের সাথে তাতেও খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছে। সো আই বিলিভ যে আগামী দিনে এই যে জুয়েলারি সেক্টরের যে বুম সেটা কিন্তু আরও এগিয়ে থাকবে। আর আই ডোন্ট সি এনি পার্টিকুলার লং টার্ম, যে আমি কোনো লং টার্ম ধরনের এতে প্রবলেম দেখছি না। এটা আমার পার্সোনাল ভিউ অ্যান্ড টোটালি মাই পার্সোনাল। সো আমি মনে করি আগামী দিনে এই যে জুয়েলারি সেক্টর যে থিম সেটা একটা ইনভেস্টমেন্ট থিম হিসেবে যথেষ্ট ভালোভাবে প্লে আউট করবে। সো উইথ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।